জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, ঠিক 5 বছর আগে এমনই একটি শীতের বিকেলে তেখালি ব্রিজের কাছে একটি সভা থেকে মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন ভবানীপুর তার বড় বোন, নন্দীগ্রাম তার মেজ বোন। তিনি দুই বোনকেই ভালোবাসেন, তিনি দুই জায়গা থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন। অর্থাৎ 2021 সালের বিধানসভা ভোটে তিনি দুই জায়গাতেই প্রার্থী হিসেবে মনোনয়নপত্র পেশ করবেন। তারপরে দেখা গেল যে বড় বোনকে ভুলে শুধুমাত্র মেজ বোনকে তিনি বেছে নিলেন এবং তিনি নন্দীগ্রামে প্রার্থী পদে মনোনয়নপত্র পেশ করলেন। তার বিরোধী শুভেন্দু অধিকারী, যিনি তার 1 বছর আগে বিজেপিতে চলে এসেছেন, তার সঙ্গে তার মুখোমুখি দেখা হয়েছিল মমতা ব্যানার্জি। পরে আবার মেজ বোন যখন তাকে হারিয়ে দিল, নন্দীগ্রাম অর্থাৎ শুভেন্দু বাবু যখন তাকে হারিয়ে দিলেন, তিনি আবার ভবানীপুরে বড় বোনের কাছে চলে এলেন এবং সেখান থেকে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জিতে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন। তাকে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী গত 5 বছর ধরে শুনতে হচ্ছে, যার সৌজন্যে, তার নাম শুভেন্দু অধিকারী। তার সঙ্গে আবার তার মুখোমুখি দেখা হতে চলেছে। একদম ঠিক শুনছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর আবার মুখোমুখি দেখা হতে চলেছে। তাহলে আপনারা ভাবছেন যে শুভেন্দু বাবু যে চ্যালেঞ্জটা জানিয়েছেন যে আবার আপনি ভবানীপুরে বা নন্দীগ্রামে অথবা নন্দীগ্রামে এবং ভবানীপুরে প্রতিদ্বন্দ্বিতা করুন, আমি আপনাকে আবার আগের মতো হারাবো, 2021 সালের মতো 2026 সালেও আপনাকে হারাবো, আবার কম্পার্টমেন্টাল করে দেবো। তবে এবার আপনি আর মুখ্যমন্ত্রী হতে পারবেন না, কারণ তৃণমূল কংগ্রেস নামক যে দলটা, সেটা এ রাজ্যের রাজনীতি থেকে, রাজনৈতিক মানচিত্র থেকে মুছে যাবে। কোথায় আবার দেখা হবে যদি মমতা বন্দ্যোপাধ্যায় সাহস করে ভোটে না দাঁড়ান? এখনো পর্যন্ত তৃণমূল সূত্রে কোনো ইঙ্গিত মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে অথবা তার ভাইপোর তরফে অথবা কোনো নেতার তরফে কিন্তু কোনো রকমের ইঙ্গিত পাওয়া যায়নি যে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে প্রতিদ্বন্দ্বিতা করবেন বা ভবানীপুরে প্রতিদ্বন্দ্বিতা করবেন বা আদৌ প্রতিদ্বন্দ্বিতা করবেন। শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি দেখা হতে চলেছে কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্টে আবার মুখোমুখি দেখা হতে চলেছে। তার কারণ, মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে গত 8ই জানুয়ারি যে কীর্তিকলাপটি করেছিলেন আপনারা জানেন, তার বিরুদ্ধে ডাকাতির মামলা রুজু হয়েছে, একাধিক জামিন অযোগ্য মামলা রুজু হয়ে গিয়েছে। ইডির থেকে ফাইল ছিনতাই, ইডির থেকে মোবাইল চুরি, ইলেকট্রনিক এভিডেন্স তথ্য, শুধুমাত্র যে প্রতীক জৈনের বাড়ি তা নয়, ইডি যখন রেড করছিল সল্ট লেক সেক্টর 5-এ গোদরেজ ওয়াটার সাইড বিল্ডিং এর 11 তলায়, সেখানেও পৌঁছে গিয়েছিলেন। এগুলো এখন পুরনো হয়ে গেছে। কিন্তু তারপরের দিন অর্থাৎ 9ই জানুয়ারি তিনি হাজরায় সভা করে হঠাৎ করে বলে বসলেন যে এই কয়লা পাচারের টাকা, এই কালো টাকা নাকি শুভেন্দু অধিকারীর মাধ্যমে অমিত শাহের কাছে পৌঁছয়। একদম নাম করে তিনি বলেছিলেন শুভেন্দুর মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছ পর্যন্ত এই কালো টাকা পৌঁছে যায়। তারপরে কি হলো সেটাও অনেকে জানেন আপনারা। শুভেন্দু বাবু একটা চিঠি লিখলেন, 2 পাতার কড়া চিঠি। যে পেন ড্রাইভটার কথা মুখ্যমন্ত্রী বলেছিলেন তার কাছে প্রমাণ রয়েছে। 72 ঘন্টা সময় দিয়েছিলেন শুভেন্দু বাবু যে আপনি ওই পেন ড্রাইভটা প্রকাশ করুন, না হলে আপনার বিরুদ্ধে ডিফামেশন ফাইল রুজু হবে, ক্রিমিনাল মামলা হবে, ফৌজদারি হবে, দেওয়ানি হবে, দুটো মামলা রুজু হবে। সেই মামলাটাই আজকে রুজু হয়ে গেল। এটাই আজকে আমাদের বিষয়, শুভেন্দু মমতা মুখোমুখি। এই থাম্বনেল দেখেই আপনারা এই ভিডিওটা দেখতে শুরু করেছেন। যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। যারা প্রথমবার দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন নবান্ন নিমন্ত্রণ এবং গোটা ভিডিওটা দেখবেন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী 100 কোটি টাকার মামলা রুজু করেছেন। 100 কোটি টাকা, 100 কোটি টাকা। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যদি কোনো প্রমাণ থাকতো তাহলে এতদিনে তিনি সেটা পেশ করে দিতেন। আরে বলুন না, ছোটখাটো কোনো কথা থাকলে, ছোটখাটো কোনো স্ক্রিনশট থাকলে, কেউ কোনো মোবাইলে কোনো ছোটখাটো চোরামুলের নেতাকে মেসেজ করলে সেটা তো তারা ফেসবুকে পোস্ট করে দেন। আর এত বড় এভিডেন্স থাকলে সেটা তিনি প্রকাশ করতেন না। যত সব বাতেলা হাওয়ায় যেমন করে কথা বলে যান, উন্মাদের মতো যেমন করে কথা বলে যান, মমতা ব্যানার্জি সেইভাবে 9 তারিখে এই কথাটা বলে ফেলেছিলেন। কিন্তু তার মাসুল তাকে দিতে হবে 100 কোটি টাকার মামলা। তাকে মুখোমুখি শুভেন্দু অধিকারীর সঙ্গে কলকাতা হাইকোর্টে লড়তে হবে। হাইকোর্ট যখন জিজ্ঞেস করবে যে মাননীয়া, মানে ভোটের আগেই এই মামলার শুনানি শুরু হয়ে যাবে, মাননীয়া আপনি বলেছিলেন এভিডেন্সটা দেখান, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আপনার নামে কেস করেছেন, এভিডেন্স দেখান। দেখাতে পারবেন না, 100 কোটি টাকা তাকে জরিমানা দিতে হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার বলেছেন, মানে আমি আমার সাংবাদিকতা জীবনে কয়েকশো বার, কয়েক হাজার বার শুনেছি, আমি 1 পয়সা নিই না কেন্দ্রের থেকে, 1 পয়সা নিই না মন্ত্রী হিসেবে, সাংসদ হিসেবে, বিধায়ক হিসেবে। তার যে ভাতা তিনি নাকি নেন না, তার যা কিছু যাবতীয়, মানে যে দামি দামি বিদেশি চপ্পল,
দামি দামি শাড়ি, দামি দামি পারফিউম, দামি দামি মেকআপ কিটস, দামি দামি কলপ, এবং তার তো খেয়ালিপনার শেষ নেই। একাধিক খেয়াল রয়েছে, ছবি আঁকেন, তিনি নাকি লেখালেখি করেন, তিনি নাকি গান গান, তিনি বিভিন্ন মানে শিল্পী মানুষ আর কি মমতা ব্যানার্জি। তো তার তাহলে চলে কি করে? তার যেটা দাবি, একাধিকবার ঘরোয়া আড্ডায় মমতা ব্যানার্জি বলেছেন তার এত বই, ওই যে অং বং চং করোনাকো ঢং, এই যে বিভিন্ন রকমের যেসব লেখা যেগুলো আমাদের শিশুদেরকে পড়তে হয়, পড়তে বাধ্য হয়, তারা আপনাদের বাড়ির শিশু সন্তানরা সরকারি স্কুলে পড়লে তারাও পড়তে বাধ্য হয়। তো সেই সব বই বিক্রি করে এই সব যে গান তিনি লিখেছেন সেই গানের রয়্যালিটি থেকে যেসব ছবি তিনি বিক্রি করেছেন, চিটফান্ডের কর্তারা কোটি কোটি টাকায় কিনতেন, মনে আছে তো? তো সেই সব রয়্যালিটি থেকে তার নাকি টাকা আছে। তো এবারে আপনার মাননীয়, আপনার সেই টাকাগুলো থেকে 100 কোটি টাকা তো আপনাকে দিতেই হবে। কাকে দিতে হবে? রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। শুভেন্দু বাবু সেই টাকা নিয়ে চ্যারিটিতে দান করবেন বলে পরিষ্কার জানিয়েছেন। তিনি তার এক্স হ্যান্ডেলে যেটা লিখেছেন আপনাদের সামনে আমরা সেটা রাখছি। এক লাইন শুধু শুনিয়ে দিই যে আই কেপ্ট মাই ওয়ার্ড অফ ড্র্যাগিং ইউ টু কোর্ট, মানে হচ্ছে আমি আমার কথা রেখেছি, আমি আমার কথা রেখেছি, আপনাকে আমি টেনে এনেছি কোর্টে, আদালতে টেনে এনেছি। এবং তার বক্তব্যের শেষ দিকে লিখছে যে হুইচ ইন টার্ন আই উইল বি ডোনেটিং টু চ্যারিটি, মানে যে 100 কোটি টাকা যে মানহানির মামলা তিনি করেছেন সেই টাকা তো তিনি পাবেন, সেটা তিনি চ্যারিটিতে দান করে দেবেন। পরিষ্কার বুঝতে পারলেন? আর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ভোটের আগে যেভাবে নারকেল ফাটিয়ে যাচ্ছেন, যেভাবে হিন্দু ভোটকে কাছে টানার চেষ্টা করছেন, কিন্তু এর আগে যা যা কীর্তি তিনি করেছেন, তিনি মহাকুম্ভ নিয়ে কি বলেছেন, দুর্গাপূজার সময় কি পড়েছেন, এবং উদ্বোধন করতে গিয়ে হিজাব পরেছেন, সব আপনারা জানেন, নতুন কিছু না। কিন্তু আপনাদের মনে হয় যে সনাতন হিন্দুরা, যারা ধর্ম বিশ্বাসী, ধর্মপ্রাণ, মানে আমরা, আপনারা মমতা ব্যানার্জির দলকে ভোট দেবে, মমতা ব্যানার্জির পাশে থাকবে? তার তো সেই লুঙ্গি বাহিনী, তার টুপি বাহিনী, তারা যা তাণ্ডব করেছে, আজকে বেলডাঙ্গার ছবি আপনারা দেখেছেন কি অবস্থাটা না হয়েছে, সেখানে একজন মহিলা সাংবাদিককে পর্যন্ত ছাড়া হয়নি। এর আগের এপিসোডে আমরা বলেছি, সেই মহিলা সাংবাদিকের বক্তব্য আপনাদেরকে শুনিয়েছি, আপনারা দেখেছেন, কমেন্ট করেছেন, পরে আবার সুযোগ পেলে আবার দেখবেন। একজন মহিলা যে পেশারই হোক না কেন, ওই খবরের মধ্যে গিয়ে ওই যে তাণ্ডব, ওই যে অবরোধ, যেখানে বাস লাইন দিয়ে দাঁড়িয়ে আছে জাতীয় সড়কের উপরে, ট্রেন অবরোধ হয়েছে, পেশাগত কাজের নিরিখে তিনি গিয়েছিলেন এবং তাকে তার শরীরে যেখানে সেখানে হাত দেওয়া হয়েছে, তাকে প্রায় মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। তিনি এখন একটা বেসরকারি হাসপাতালে রয়েছেন, তবে তিনি ভালো আছেন, এইটুকু তথ্য আপনাদেরকে দিতে পারি, তিনি আপাতত ভালো আছেন। সেই পরিপ্রেক্ষিতে মমতা ব্যানার্জি বলেছিলেন কেন মবের মধ্যে যাচ্ছে, সেই বক্তব্য আপনাদেরকে দেখিয়েছি। তিনি কোথায় গিয়েছেন? কলকাতা থেকে তিনি উত্তরবঙ্গে গিয়েছেন। মাটিগাড়া বলে একটি জায়গা রয়েছে, শিলিগুড়ির মাটিগাড়াতে তিনি একটা শিলান্যাস করেছেন। মহাদেবের নাকি মন্দির হবে, মহাকাল মহাতীর্থ নাম দেওয়া হয়েছে, বিরাট গাল ভরা নাম। তারপরে আগামী কালকেও তার কর্মসূচি রয়েছে। তবে তার ব্যাপারে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আজকে ঠিক কি বলেছেন একটু শোনাবো। আজকে নদিয়ায় গিয়েছিলেন শুভেন্দু বাবু, তার একটা পরিবর্তন সংকল্প সভা ছিল, তারপরে তিনি একটা সাংবাদিক সম্মেলন করেছিলেন। একটু ছোট্ট করে আপনারা শুনে নিন। রাজ্যের মুখ্যমন্ত্রীর মাথা খারাপ হয়ে গিয়েছে, তার চিকিৎসা দরকার, এবং রাঁচি সবচেয়ে ভালো জায়গা, এছাড়াও বেশ কিছু ভালো বড় বড় পয়েন্ট তিনি তুলে দিয়েছেন, একটু শুনুন আপনারা। নদিয়া জেলা, মুর্শিদাবাদ জেলায় সমস্ত যে ট্রেনগুলি বেলডাঙ্গা, রেজিনগর, বেথুয়া ডহরি স্টেশন দিয়ে যায়, কার্যত সব বন্ধ করে রেখে, এখন কি অবস্থা লেটেস্ট জানি না, দুপুর পর্যন্ত এইরকম একটা অবস্থা চলেছে। সেক্ষেত্রে রাজ্যের 15 বছর ধরে যিনি পুলিশ মন্ত্রী, সেই পুলিশ মন্ত্রী উত্তরবঙ্গ যাওয়ার পথে বলে গেছেন যে শুক্রবার একটি বিশেষ দিন, সেই দিন ওরা একটু প্রতিবাদ করে থাকে। এই হচ্ছে রাজ্যের বর্তমান অবস্থা। এই অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা ভারতীয় জনতা পার্টি মনে করি যে অবিলম্বে এর বিরুদ্ধে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি তাদের এগিয়ে এসে পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ সরকারি সম্পত্তি স্বাভাবিক জীবনযাপন করার ক্ষেত্রে যে পরিবেশ পরিস্থিতি তৈরি করেছে তৃণমূল কংগ্রেসের গুন্ডারা পুলিশকে দর্শক বানিয়ে, এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক।
এবং আমরা ইলেকশন কমিশনের কাছেও দাবি করব যে এসআইআর সংক্রান্ত যে সমস্ত হামলা একদিকে চলছে, সরকারি কর্মচারীরা তারা ইচ্ছাকৃতভাবে অনেক ভোটারকে হয়রানি করে গোটা রাজ্য জুড়ে একটা অ্যানার্কি, বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে চায়, এর বিরুদ্ধেও কঠোর এবং কঠিন ব্যবস্থা গ্রহণ করা হোক। পুলিশ মন্ত্রী নিজে বলে গেছেন শুক্রবার সব ছাড় আছে। উনি নিজেই বলে গেছেন যে শুক্রবার দিন ওরা একটু জমায়েত টমায়েত হয়, একটু প্রতিবাদ করে। এইটা হচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর বক্তব্য। সোমা মাইতিকে যেভাবে একজন মহিলা এবং অত্যন্ত কর্তব্য নিষ্ঠা নিয়ে কাজ করেন, আমি যেটুকু চিনি জানি, তার উপর যে ধরনের আক্রমণ হয়েছে তাতে প্রমাণ হয়ে গেছে এই রাজ্যে সংবিধানের চতুর্থ স্তম্ভ মিডিয়া তারা সুরক্ষিত নয়। তিনি পুরুষ হতে পারেন, মহিলা হতে পারেন, তৃণমূলপন্থী চ্যানেল হতে পারেন, তৃণমূল বিরোধী চ্যানেল হতে পারেন, কারোরই ছাড় নেই এদের কাছে। এই উন্মত্ত দুর্বৃত্তদের হাতে কারোর ছাড় নেই, আর পুলিশ এক্ষেত্রে কিছু করবে না, খুব পরিষ্কার হয়ে গেছে। আর যদি ঘটনা শুক্রবার ঘটে থাকে সেক্ষেত্রে পুলিশের কোনো সাহায্য পাবেন না, এটা পুলিশ মন্ত্রী বলে গেছে। ওদের কারোর দেখা মিলবে না। ওরা আবার ভোটের সময় আসবে এবং সাবিনা ইয়াসমিনের সামনে দাঁড়িয়ে মোথাবাড়িতে দুজন বয়স্ক মুসলিম ব্যক্তি, তাদেরকে বয়সটা আমি দেখেছি ভিডিওতে, চাচাই বলা যেতে পারে, মানে আমাদের বাংলা কথায় কাকা, সেই তারা একজন বলছে যে আমার যে দাঁড়িয়ে আছে বিজেপি এলে এটা নিয়ে আমি বেরোতে পারবো না। কত কুৎসিত প্রচার! বিজেপি তো সমুদ্র, 20টা রাজ্যে আছে, কোথাও এই ধরনের কারোর প্রতি আচরণ হয়েছে দেখাতে পারবেন না। আরেকজন বলছেন, বয়স্ক মানুষ, তিনি বলছেন মোথাবাড়ি মানে কালিয়াচক 2 ব্লকে হিন্দুরা 35, মুসলিমরা 65। আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি 35% হিন্দুরা বিজেপিকে ভোট দেবে, আমরা হেরে যাব। এই প্রচারটা করবে তো আলটিমেটলি এই প্রচার করে এক অক্ষর বাংলা বলতে লিখতে জানে না গুজরাট থেকে এনে ইউসুফ পাঠানকে জিতিয়েছে। এবং অধীর চৌধুরী শুধুমাত্র হেরে গেছেন, অধীর চৌধুরীও মুসলিমদের তোষণ করেন, শুধু হেরে গেছেন অধীর চৌধুরী নাম বলে। নামটা যদি অন্য কোনো নাম হতো, মানে মুসলিম নাম হতো, তাহলে অধীর চৌধুরী হয়তো জিততে পারতেন। এই সাম্প্রদায়িক বিভাজনটা ভারতীয় জনতা পার্টি করে না, তৃণমূল কংগ্রেস করে। তাই আবু তাহের খান, খলিলুর রহমান, ইউসুফ পাঠান এখন শীতে রুমে হিটার চালিয়ে গরম কফি খাচ্ছেন। তারা অবজার্ভ করছেন টিভিতে, সোশ্যাল মিডিয়াতে, কারণ তারা জানেন যে ভোটের আগে যে শুক্রবারটা আসবে প্রেয়ারের ডেট, সেই দিন 2500 টাকা ভাতা পাওয়া ইমামরা যা বলে দেবেন ভোটাররা তাই করবে। সেই জন্য তারা নিশ্চিন্তে আছেন। তাই কেউ মরে গেলে, কারো কিছু হয়ে গেলে তাদের আসার দরকার নেই। উনি এখন হিন্দু ভোট পাওয়ার জন্য চারিদিকে নারকেল ফাটিয়ে বেড়াচ্ছেন, কিন্তু ট্রেন ছেড়ে গেছে। যে মুখ্যমন্ত্রী হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলেন, যে মুখ্যমন্ত্রী মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেন, যে মুখ্যমন্ত্রী রাম মন্দির নির্মাণের দিন পার্ক সার্কাসে মিছিল করেন, তাকে হিন্দুরা বিশ্বাস করে না। এই মুখ্যমন্ত্রী সিএ এর বিরোধিতা করেছিলেন, ক্যা ছি ছি বলেছিলেন। এই মুখ্যমন্ত্রী ভয় দেখিয়েছিলেন সিএ আবেদন করলে ভাতা, চাকরি, সব বেনিফিট বন্ধ হয়ে যাবে। আজকে 65 থেকে 70,000 লোক অ্যাপ্লাই করেছে, যার একটা বড় অংশ বনগাঁ রানাঘাটের, 80% লোক। এবং এর মধ্যে প্রায় 1,500-1,700 জন সার্টিফিকেট পেয়ে গেছে, বাকিরাও পেয়ে যাবে, দ্রুততার সঙ্গে পেয়ে যাবে।
তারা তাদের কার ভাতা বন্ধ হয়েছে, কার চাকরি গেছে উদাহরণ দিতে পারবেন? এই মুখ্যমন্ত্রী সামগ্রিকভাবে হিন্দু বিরোধী, এবং মোল্লা ইউনূস যা করছেন উনিও এখানে তাই করতে যাচ্ছেন, জামাতিদের মুখ্যমন্ত্রী। বন্ধুরা, আপনারা শুনলেন, নন্দীগ্রামে সাহস হোক না হোক, ভবানীপুরে সাহস হোক না হোক, মুখোমুখি ভোটে লড়াই করার সাহস যদি নাও থাকে, রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু শুভেন্দু বাবুর মুখোমুখি হতেই হবে, হতেই হবে। আমরা অপেক্ষা করব কবে সেই 100 কোটি টাকা আসে এবং 100 কোটি টাকা শুভেন্দু বাবু কোন কোন চ্যারিটি খাতে খরচা করেন, সেই খবর আপনাদেরকে অবশ্যই জানাবো। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম।